সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, নির্যাতন করে আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না। নেতাকর্মীদের গায়ে যারা হাত দিয়েছে তাদের বিচার হবে, শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এখন ধৈর্য ধরে থাকেন, দেখবেন এদের দিন শেষ হয়ে যাচ্ছে। আবার গণতন্ত্র আমরা ফিরে পাবো, বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আবার আলোকিত করবো, মানুষকে আবার উন্নত করবো, এবং যারা আমার নির্যাতিত তাদের জন্য তারা যাতে ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা আমরা করবো। এদিকে হাসিনাকে ফেরাতে প্রস্তুতি নিয়ে রাজপথে নামার ঘোষণা ছাত্রলীগের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, ধার নিয়ে ধার শোধ আর বাকিটা গল্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শিশু ধর্ষণ, হত্যা ও যৌন সহিংসতার প্রতিবাদে শাহবাগে জাস্টিস ফর রমিশা ব্যানারে প্রতিবাদ সমাবেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ফাঁসির দড়িতে ঝুলছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কিশোরগঞ্জে মসজিদে শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম মাহবুল্লাহ গ্রেফতার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাসিনা দেশে নেই, এই সুযোগে বাংলাদেশ আবারও যেভাবে জঙ্গিবাদের নতুন কেন্দ্র হয়ে উঠছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, রবিবারই দাখিল চার্জশিট, ঢাকায় ধর্ষণ খুনে বিচার শুরু ১ জুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কলকাতায় আওয়ামী লীগের ২ নেতা ৭ দিনের রিমান্ডে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসলামী ব্যাংকে সরকারের অযাচিত হস্তক্ষেপে জামায়াতের নিন্দা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাচ্চা ছেলে বলতে পারি স্কুলে, তাদের অপরাধ কি? তারা নাকি জয় বাংলা স্লোগান দিয়েছে। জয় বাংলা স্লোগান তো জনগণের স্লোগান, জয় বাংলা স্লোগান মুক্তির স্লোগান। এই স্লোগান দিয়ে তো লাখো শহীদ বুকের রক্ত দিয়ে স্বাধীন আজকে তারা ক্ষমতা আসতে পেরেছে। তাহলে অপরাধটা তারা কি করলো? বিনা দোষে তাদের উপর অকুত অত্যাচার, নির্যাতন। এর মধ্যে আপনারা দেখলেন যে আমাদের বোন অত্যাচার করেছে, সেই সাথে আমাদের চট্টগ্রামে ইয়াসিন ভুইয়া এবং আমাদের সাফায়াত, এদেরকে মানে এমন ভাবে নির্যাতন করছে যা ভাষায় বর্ণনা করা যায় না, মানে চরম। এরা এই নির্যাতন করে কি ভেবেছে আওয়ামী লীগকে একেবারে শেষ করে দেবে, আওয়ামী লীগের নাম মুছে ফেলবে, মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলবে? পারবে না, কোনো পারবে না। তারা পাকিস্তানের হানাদার বাহিনীও পারেনি, এরাও পারবে না। তবে এবারে যে অত্যাচার নির্যাতনের কাহিনী সারা বাংলাদেশের গ্রামে পর্যন্ত, কত মায়ের কোল তারা বোন বিধবা হচ্ছে, কত নির্যাতন তারা করে যাচ্ছে। কিন্তু দেশকে কি দিতে পারছে? দেশকে তো কিছু দেয়নি, শুধু লাশ আর লাশই দিতে পারছে, লাশের ছাড়া আর কিছু। দুর্ভাগ্যের বিষয়, একদিকে ওদের নির্যাতনে মানুষ মারা যাচ্ছে, নির্যাতিত হচ্ছে, ঘর বাড়ি হারা, মানে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। ঘটালো কত শত শত শিশুকে হত্যা করলো, কেন? তাদের ভ্যাকসিন কিনে নাই, তাদের হাম হয়েছে, মিসে হয়েছে, সেই হাম হয়ে তারা মারা যাচ্ছে। ৩০০ বলছে, আমার কাছে হিসাব আছে প্রায় ১৩০০ মতো শিশু সারা বাংলাদেশে মারা গেছে, যারা হাসপাতালে যেতে পারেনি, চিকিৎসা নিতে পারেনি, তাদের নামের ঠিকানার কোনো হিসাবই তো নাই। ইউনিসেফ তাদের সাথে চুক্তি ছিল, এবং সেই চুক্তিটা রিনিউ করার জন্য তারা চিঠি দিয়েছে 10ই ফেব্রুয়ারি, এবং বলে দিয়েছে যে এর মধ্যে এই হামের টিকা দিতে হবে, বলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। ইউনিসেফের পছন্দ হয়নি। এরা ওখানে যদি কিনতে যায় তাহলে কমিশন খেতে পারবে না, টাকা চুরি করতে পারবে না, সে যদি টেনশন কেনার জন্য নাকি সে সিদ্ধান্ত নিয়েছে। কি অদ্ভুত কথা! মানে এই লোকটা এত একটা নোংরা লোক, যতগুলি মানুষ মারা গেল, এতগুলি শিশু মারা গেল, কিন্তু আওয়ামী লীগ আমলে তো হয়নি। আমি তো প্রত্যেকটা শিশু যা যা দরকার সমস্ত টিকাগুলি সময় মতো দিতাম। শিশু জন্মের সাথে সাথে যে ডিফথেরিয়া, টিটেনাস, হুপিং কফ, হেপাটাইটিস বি, তাদের যে মেনিনজাইটিস যাতে না হয়, যক্ষা যাতে না হয়, এই সমস্ত টিকাগুলি তো আমরা সময় মতো দিতাম। তারপরে আবার আমরা তাদেরকে এই মানে মায়েদের জন্য বন্ধ হয়, মার জন্য যে রুবেলা যে ইনজেকশন চিকিৎসা দেওয়া, সেটা আমরা দিতাম, যার ফলে আর জন্মান্ধ হতো না। মানুষকে বাঁচানো সেভাবে আমরা ব্যবস্থা করেছি। নিউমোনিয়া যাতে না হয়, অনেক মেয়েদের জ্বর ক্যান্সার হয়, সেটা যাতে না হয়, তার জন্য আমরা আলাদা ভ্যাকসিন দিচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রে প্রতি বছর আমরা এই নতুন নতুন যে চিকিৎসা বেরিয়েছে বিনামূল্যে আমরা ভ্যাকসিন দিলাম। অনেক ধনী দেশও তো দিতে পারিনি, কিন্তু আমরা তো দিয়েছি, বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি। কোভিড চলাকালীন সময় শিশুদের টিকা এবং বছরে তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো, যাতে তাদের কোন রকম শারীরিক অসুস্থতা না হয়, সেই জন্য সেই ব্যবস্থা আমরা করেছি। অথচ সেই 2024 সাল 25 সালের যে বাজেট
41,000 কোটি টাকা রেখে এসেছিলাম, কিন্তু ইউনূস তা কেনে নাই। ইউনূস আর তার স্বাস্থ্য উপদেষ্টা ওই যে নূরজাহান বেগম দুইটা মিলে সব টাকা পয়সা চুরি করে খেয়ে গেছে, হত্যা করেছে। এই শিশু হত্যা দায় তাকে নিতে হবে, এই তার নূরজাহানকে নিতে হবে। সেই সাথে তারেক জিয়া ক্ষমতা আসার পর সেও খোঁজ নিল না যে সময় মতো শিশু ভ্যাকসিন দেওয়া হচ্ছে কিনা, দেবে কিনা। এই ব্যাপারে তাদের আপনারা কি দেশ চালাতে এসছে? অবৈধভাবে ক্ষমতা দখল করে শুধু মানুষকে হত্যা করতে পারে, মানুষের জীবনের কোনো সমস্যার সমাধান করতে পারে বিচার হবে। আবার প্রত্যেকটা নেতা কর্মীর গায়ে যারা হাত দিয়েছে, আমি একটা একটা করে উকুনের মতো বেছে বেছে তাদের শাস্তি দেওয়াবো। আমি শুধু বলবো সবাই মনে সাহস রাখেন, শক্তি রাখেন। আমাকে দেবে এটা আমার আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস, নইলে আমি বেঁচে থাকতাম না। আমরা 2 বোন মাত্র আধা ঘন্টার জন্য আমরা বেঁচে গিয়েছিলাম। তো এই যে মায়ের কান্না, এই যে নির্যাতন, এর প্রতিকার একদিন বাংলার মাটিতে হবে, এটা আমার বিশ্বাস। শুধু এখন ধৈর্য ধরে থাকেন, দেখবেন এদের দিন শেষ হয়ে যাচ্ছে। আবার গণতন্ত্র আমরা ফিরে পাবো, ঘরে ঘরে আবার আলোকিত করবো, রোগের চিকিৎসা দেবো, মানুষকে আবার উন্নত করবো, এবং যারা আমার নির্যাতিত তাদের জন্য তারা যাতে ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা আমরা করবো। আবার কথা হবে। ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়। এদিকে শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল ঘোষণা, সকল রাজবন্দীদের মুক্তি এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে 46,000 কোটি টাকা এপ্রিল মাসে ট্রেজারি বিলের মাধ্যমে এই পরিমাণ তুলেছে সরকার। শুনতে বড় লাগছে, তাই না? কিন্তু একটু ভেতরে ঢুকলেই দেখা যাচ্ছে এর মধ্যে 32,800 কোটি টাকা চলে গেছে আগের ট্রেজারি বিলের দেনা মেটাতে, মানে নতুন ঋণ নিয়ে পুরনো ঋণ শোধ হচ্ছে। হাতে থাকছে 13,200 কোটি টাকা। এটা অর্থনীতি চালানো না, এটা একটা ডুবন্ত নৌকায় বসে গামলা দিয়ে পানি সেচা। বিএনপি এখন যে সরকার চালাচ্ছে সেটার বৈধতার প্রশ্ন তুললে তারা রেগে যায়, কিন্তু ফেব্রুয়ারির 12 তারিখের ভোটের কথা দেশের মানুষ ভোলেনি। আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি নেই, বাম ঘরানার কোনো বড় দল নেই, ভোটার নেই বললেই চলে। তবু নির্বাচন হয়েছে আর বিএনপি জিতেছে। জিয়াউর রহমান একসময় এভাবেই ক্ষমতা পাকা করেছিলেন, হ্যাঁ বা না ভোটের নাটক সাজিয়ে। ছেলে বাপের পথই ধরেছে, শুধু পদ্ধতিটা একটু আধুনিক করা হয়েছে। সেই সরকার এখন অর্থনীতি নিয়ে কি করছে সেটা দেখুন। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 97,990 কোটি টাকা। এটা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এনবিআরকে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিল 5,03,000 কোটির, আদায় হয়েছে 2,87,000-এর কিছু বেশি। শুধু মার্চেই লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক আদায় করতে পারেনি সরকার। এই ব্যর্থতার জন্য কোনো মন্ত্রী পদত্যাগ করেছেন? কেউ সংসদে দাঁড়িয়ে জবাব দিয়েছেন? না, কারণ যে সংসদে বসার কথা ছিল বিরোধীদের, তারা ভোটেই যায়নি, ফলে জবাবদিহির জায়গাটাই নেই। রাজস্ব আসছে না, তাই ঋণ নিতে হচ্ছে, এটা বুঝলাম। কিন্তু গত বছরের জানুয়ারিতে ব্যাংক থেকে সরকারের ঋণ ছিল 4,34,000 কোটি টাকা। 1 বছর পরে সেটা হয়েছে 5,63,000 কোটি টাকা। 1 বছরে প্রায় 30% বেড়েছে। একই সময় বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি মাত্র 6%। এই দুটো সংখ্যা একসাথে পড়লেই বোঝা যায় কি হচ্ছে। ব্যাংকগুলো সরকারকে টাকা দিচ্ছে কারণ 10%-এর বেশি সুদে নিশ্চিত মুনাফা আসছে। ব্যবসায়ী বা উদ্যোক্তাকে ঋণ দিলে ঝুঁকি আছে, কষ্ট আছে, খেলাপির ভয় আছে। সরকারকে দিলে কোনো ঝামেলা নেই। ফলে বেসরকারি বিনিয়োগ শুকাচ্ছে, কর্মসংস্থান থমকে আছে, আর ব্যাংক মালিকরা নিশ্চিন্তে মুনাফা গুনছেন। এপ্রিল-জুন 3 মাসে সরকার আরও 1,49,000 কোটি টাকা ঋণ নামার পরিকল্পনা করেছে। ট্রেজরি বিল থেকে 1,10,000 কোটি, বন্ড থেকে 39,000 কোটি। সুদের হার 10%-এর ওপরে। এই সুদ শেষ পর্যন্ত কে দেবে? রাষ্ট্রের কোষাগার থেকে দেওয়া হবে, মানে ট্যাক্স দেওয়া মানুষের পকেট থেকে। যে মানুষ ভোট দেওয়ার সুযোগও পায়নি, তার পকেট থেকে টাকা কেটে সরকার ব্যাংকের সুদ শোধ করছে।
এর চেয়ে নির্লজ্জ ব্যবস্থা আর কি হতে পারে? বিএনপি-এর রাজনৈতিক ইতিহাস ঘাঁটলে দেখা যায় দলটির সাথে দুর্নীতির সম্পর্কটা জন্মের পর থেকেই। সেনানিবাসে বসে রাজনৈতিক দল বানানো হয়েছিল, রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে দলকে দাঁড় করানো হয়েছিল। সেই ঐতিহ্য থেকে এই দল কখনো বের হতে পারেনি। 2001 থেকে 2006 সালের শাসনামলের কথা মনে আছে? হাওয়া ভবন, গ্যাস রপ্তানির দর কষাকষি, 10 ট্রাক অস্ত্র, শেয়ার বাজার লুট। সেই দলটি এখন আবার ক্ষমতায়, এবার একটা ভোটার শূন্য নির্বাচনের মাধ্যমে। 24 লাখ কোটি টাকার মোট ঋণ নিয়ে দেশটা এখন দাঁড়িয়ে আছে। দেশীয় ঋণ 12,47,000 কোটি, বিদেশি ঋণ 93 বিলিয়ন ডলারের বেশি। এই সংখ্যাগুলো নিছক পরিসংখ্যান না, এগুলো আগামী প্রজন্মের ঘাড়ে চাপিয়ে দেওয়া বোঝার হিসাব। এখন মে মাস চলছে, এই মাসেই ট্রেজারি বিল আর বন্ডের মাধ্যমে আরও 21,000 কোটি টাকা তোলা হয়ে গেছে। সুদের হার 10% ওপরে। যে সরকারের জনগণের কাছে জবাব দেওয়ার বাধ্যবাধকতা নেই, সে সরকার ঋণ নিতে থাকবে, সুদ দিতে থাকবে আর বলতে থাকবে সব ঠিক আছে। অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, অর্থবছরের শেষ প্রান্তিকে ব্যয় বাড়া স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক, কিন্তু ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব ঘাটতির মাঝে, মূল্যস্ফীতির চাপে নাকানি চুবানি খাওয়া মানুষের মাঝে এই স্বাভাবিক শব্দটা ব্যবহার করার সাহস একমাত্র তারাই পায় যারা জানে তাদের কেউ জবাব চাইতে আসবে না। এদিকে কুড়িগ্রামের আব্দুল খালেক ফারুক দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। তাকে হত্যা মামলায় আসামি করা হয়েছে এক ব্রেন টিউমার রোগীর মৃত্যুর ঘটনায়, যে লোক জুলাই দাঙ্গার সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না, যার চাচা কৌশলে তাকে ছাত্র আন্দোলনকারী বানিয়েছিলেন শুধু বিনামূল্যে চিকিৎসা পাওয়ার জন্য। সেই মৃত্যুতে মামলা হয়েছে, জুলাই শহীদের তালিকায় নাম উঠেছে, সরকারি অর্থ সহায়তাও গেছে। আর এই পুরো প্রহসনের শেষ অধ্যায়ে একজন সাংবাদিকের নাম উঠেছে হত্যা মামলার আসামি হিসেবে। কেন? কারণ মামলার বাদী কুড়িগ্রাম পৌর ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি রুহুল আমিন নিজেকে জুলাই যোদ্ধা বলেন এবং মনে করেন এটা তার দায়িত্ব ছিল। সাংবাদিক ফারুক তাকে জিজ্ঞেস করতে গেলে তিনি বলেছেন, আপনি তো স্বৈরাচারের দোসর। এই একটা বাক্যে পুরো সময়টার সারসংক্ষেপ আছে। স্বৈরাচারের দোসর তকমাটা অন্তর্বর্তী সময়ে একটা সর্বজনীন অস্ত্র হয়ে উঠেছিল। এর কোনো আইনি সংজ্ঞা নেই, কোনো প্রমাণ লাগে না, কোনো তদন্তের দরকার নেই। যাকে খুশি এই তকমা দাও, তারপর হত্যা মামলায় নাম ঢুকিয়ে দাও। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোরশেদ ঠিকই বলেছেন, এটা আইনি ধারণা নয়, রাজনৈতিক হাতিয়ার। কিন্তু সেই হাতিয়ার দিয়ে বছরের পর বছর সাংবাদিকতা করা মানুষগুলোর জীবন তছনছ করে দেওয়া হয়েছে। মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এই পরিস্থিতি তৈরি করেনি হয়তো, কিন্তু এটা থামাতেও কিছু করেনি। বরং যে রাজনৈতিক পরিবেশে এই মামলা বাণিজ্য ফুলে ফেপে উঠেছে, সেটা ওই সরকারের আমলেই তৈরি হয়েছে। যে সময়ে জামায়াতে ইসলামীর কর্মীরা এবং বিএনপির স্থানীয় নেতারা দেশের নানা প্রান্তে সাংবাদিকদের তালিকা তৈরি করে মামলায় নাম ঢুকিয়েছেন, সেই সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সুরক্ষা ছিল না। পটুয়াখালীতে বিএনপির স্থানীয় নেতার ছেলে আইনজীবী মশিউর রহমান নিহতের বাবাকে সাহায্যের প্রলোভন দিয়ে কাগজে সই করিয়ে মামলা করেছেন, শত শত মানুষকে আসামি বানিয়ে লাখ লাখ টাকা কামিয়েছেন। বাদী নিজেই বলছেন তিনি কিছু জানতেন না। অডিও রেকর্ডে ধরা পড়েছে টাকার ভাগ বাটোয়ারার আলোচনা। এই লোককে পরে স্থানীয় বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বটে, কিন্তু যে ক্ষতি হওয়ার সেটা হয়ে গেছে। জয়পুরহাটে একজন আহত মানুষ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, তখন তৎকালীন ওসি হাসপাতালে গিয়ে তার সই নিয়ে এসেছেন মামলার কাগজে। সেই মামলায় 119 জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে একাধিক সাংবাদিক। বাদী রাকিব হোসেন বলছেন, আসামি বা সাক্ষী কাউকেই চিনি না। পুলিশ অফিসার এখন অস্বীকার করছেন সব। এই প্যাটার্নটা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একইভাবে দেখা গেছে। মানে এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, একটা সমন্বিত প্রক্রিয়া। সবচেয়ে নির্মম বৈপরীত্য হল অন্য জায়গায়। সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিককে আন্দোলনকারীরা পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে। ময়নাতদন্ত হয়েছে, কিন্তু এই হত্যায় আজ পর্যন্ত কোনো মামলা হয়নি। তার ছেলে বারবার আবেদন করেছেন জুলাই শহীদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে। ছাত্র সমন্বয় করা বিরোধিতা করেছেন, বলেছেন আওয়ামী লীগের দোসর। একজন সাংবাদিকের রক্ত মাটিতে মিশে গেছে, তার পরিবার বিচার পাচ্ছেন না।
আর যে উৎসাহী চক্র সারা দেশে হত্যা মামলা ঠুকে বেরিয়েছে তারা এই ঘটনায় নিশ্চুপ। কারণটা স্পষ্ট, এই মৃত্যু থেকে মামলা বাণিজ্যের কোনো সুযোগ নেই। এখন বিএনপি ক্ষমতায়, সম্পাদক পরিষদ 282 জন অভিযুক্ত সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে দিয়েছেন। প্রধানমন্ত্রী ইতিবাচকভাবে নিয়েছেন বলে জানা গেছে। তথ্যমন্ত্রী বলেছেন এটা নিয়ে কাজ হবে। কিন্তু ইতিবাচকভাবে নেওয়া আর কাজ হবে দিয়ে যারা 2 বছর ধরে আত্মগোপনে আছেন, যাদের পরিবার গ্রামে চলে গেছে, যারা চাকরি হারিয়েছেন, তাদের জীবন ফেরে না। বগুড়ার জে.এম. রাউফ প্রায় 2 বছর ধরে আত্মগোপনে, বলছেন ঘটনাস্থলে ছিলেনই না, তবু পুরনো রাজনৈতিক পরিচয়ের কারণে টার্গেট হয়েছেন। তার কাছে সরকারের ইতিবাচক মনোভাব। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় 7 বছর বয়সী এক শিশুকে মসজিদের ভেতর ধর্ষণের অভিযোগে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে উপজেলার রামদি ইউনিয়নে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। গ্রেফতার হওয়া ইমামের নাম মাহবুব ওরফে মাহবুল্লাহ, 23 বছর। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাপুর এলাকার বাসিন্দা। প্রায় 1 মাস আগে তিনি রামদি ইউনিয়নের ওই মসজিদে ইমাম হিসেবে যোগ দিয়েছিলেন। মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার দুপুরে ওই শিশুটি তার বাড়ি থেকে মসজিদের ইমামের জন্য খাবার নিয়ে এসেছিল। শিশুটিকে একা পেয়ে মসজিদের ভেতরেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে ভুক্তভোগী শিশুটির মাধ্যমে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওই ইমামকে আটক রাখেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ইমামকে আটক করে থানায় নিয়ে যায়। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আক্রান্ত শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তীব্রতা বিবেচনা করে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ ইয়াসিন খন্দকার জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী অপরাধীর বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে। তত্ত্বটি সুস্পষ্ট যে 2025 সালের ফেব্রুয়ারিতে ঢাকার ধানমন্ডির 32 নম্বরে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে একদল দুর্বৃত্ত হামলা চালায়। তারা হাতুড়ি, ক্রোবার এবং একটি এক্সকাভেটর নিয়ে এসেছিল। রাত নামার আগেই ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ধ্বংসস্তূপের উপর উত্তোলন করা হয় কালেমা খচিত কালো পতাকা, যে প্রতীকটি সাধারণত ইসলামিক স্টেট সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত বলে পরিচিত। ঘটনাটি শুধু একটি রাজনৈতিক সহিংসতা ছিল না, এটি ছিল বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতার এক অস্বস্তিকর প্রতিচ্ছবি। বেশিরভাগ আমেরিকানের কাছে দৃশ্যটি হয়তো দূরবর্তী কোনো দেশের অভ্যন্তরীণ অস্থিরতা বলে মনে হয়েছে, কিন্তু সেটিকে নিছক বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে ভুল হবে। 17 কোটি মানুষের মুসলিম প্রধান রাষ্ট্র বাংলাদেশ, যা ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝখানে কৌশলগতভাবে অবস্থিত, ক্রমশ একটি ইসলামপন্থী পুনরুত্থানের ভেতর দিয়ে যাচ্ছে, যার প্রভাব শুধু দেশীয় রাজনীতিতে সীমাবদ্ধ নয়, বৈশ্বিক নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে জড়িত। আরও উদ্বেগজনক বিষয় হল, এই পুনরুত্থানের পেছনে থাকা সংগঠিত নেটওয়ার্ক ইতোমধ্যেই আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বে তাদের আদর্শিক, সাংগঠনিক ও আর্থিক উপস্থিতি বহুদিন ধরেই নীরবে সক্রিয় রয়েছে, যার প্রতিফলন ভবিষ্যতে আরও বড় নিরাপত্তা সংকটের রূপ নিতে পারে। শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর ভেঙে পড়ল সবকিছু। 1 দশকেরও বেশি সময় ধরে শেখ হাসিনার সরকার বাংলাদেশে ইসলামপন্থী উগ্রবাদের বিরুদ্ধে একটি শক্ত প্রতিরোধ প্রাচীর হিসেবে কাজ করেছে। তার প্রশাসন জেএমবি নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করে, বিশেষায়িত সন্ত্রাসবিরোধী ইউনিট গঠন করে, জামায়াতে ইসলামীর যুদ্ধাপরাধীদের বিচারের আয়ত্তায় আনে এবং দেশের সবচেয়ে বিপজ্জনক জঙ্গি ও উগ্রবাদী ব্যক্তিদের কারাগারে আবদ্ধ রাখে। কিন্তু 2024 সালের 5 অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই নিরাপত্তা কাঠামো কার্যত রাতারাতি ভেঙে পড়ে। এর পরপরই শুরু হয় ব্যাপক কারাগার ভাঙনের ঘটনা। 700রও বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধী পালিয়ে যায়, যাদের মধ্যে 70 জনেরও বেশি ছিল পরিচিত জঙ্গি। তারা কারারক্ষীদের কাছ থেকে লুট করা অস্ত্রসহ বেরিয়ে আসে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার জঙ্গি সংশ্লিষ্ট 174 জন ব্যক্তিকে জামিনে মুক্তি দেয়। সবচেয়ে আলোচিত ঘটনা ছিল আল কায়দা সংশ্লিষ্ট আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জাসিম উদ্দিন রহমানীর মুক্তি।
2013 সালে এক ধর্মনিরপেক্ষ ব্লগার হত্যার দায়ে দণ্ডিত এই ব্যক্তি মুক্তির কয়েক সপ্তাহর মধ্যেই ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিতে শুরু করেন এবং উপমহাদেশ জুড়ে বিচ্ছিন্নতাবাদী সহিংসতার আহ্বান জানান। ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া এক শিশুকন্যাকে ধর্ষণের পর খুনের ঘটনায় দেশজুড়ে ছড়িয়ে পড়া উত্তেজনায় জল ঢালতে তারেক রহমানের পুলিশ রবিবারই আদালতে চার্জশিট দাখিল করল। মঙ্গলবারের এই ঘটনার বিচার আগামী 1 জুন থেকে শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে। মামলাটি নিয়মিত আদালতের পরিবর্তে নিয়ে যাওয়া হয়েছে ঢাকার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালে। পরবর্তী 5 থেকে 7 দিনের মধ্যেই বিচার কাজ শেষ হতে পারে বলে আশা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, যদিও বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার, তারপরেও আমরা আশা করছি আসামি সর্বোচ্চ শাস্তি পাবে। গত 19 মে মিরপুরের পল্লবীতে প্রতিবেশীর ফ্ল্যাট থেকে ধর্ষিতা শিশুর মাথাবিহীন দেহ এবং পরে শৌচাগার থেকে মাথাটি উদ্ধার করা হয়। ধর্ষকের স্ত্রী সপনা আক্তার আদালতে জানান, তার স্বামী সোহেল রানা শিশুটিকে শৌচাগারে আটকে ধর্ষণ করার পর খুন করেছেন, পরে লাশ গুম করতে দেহটি টুকরো করছিলেন। এর মধ্যেই আগের একটি ধর্ষণের ঘটনায় এদিন বাংলাদেশের মেহেরপুর জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাত্র 29 কার্যদিবসে বিচার কাজ শেষ করে ধর্ষককে প্রাণদণ্ডের সাজা ও 3 লাখ টাকা জরিমানা করেছেন। 5ম শ্রেণীর পড়ুয়া একটি শিশুকন্যাকে ধর্ষণকাণ্ডের দায়ে আসামি শাকিল হোসেনকে এই সাজা দেওয়া হয়েছে। মেহেরপুরের গাংনীর একটি গ্রামের বাসিন্দা আসামি শাকিলের মা জানিয়েছেন, তারা উচ্চ আদালতে যাবেন। মামলার বিবরণী থেকে জানা যায়, 2025 সালের 16 জুন এই শিশুকন্যাটিকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে শাকিল। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে গ্রামবাসী শাকিলকে আটক করে গণপিটুনি দেন। পুলিশ তাকে আটক করে। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পিপি সংবাদমাধ্যমকে জানান, পুলিশ মামলার চার্জশিট দাখিলের পর 29 কার্যদিবসের মধ্যে 12 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও জেরা করা হয়। সাক্ষ্য প্রমাণ ও চিকিৎসকের প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় এদিন আদালত আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড এবং 3 লাখ টাকা জরিমানা ও অনাদায়ে 1 বছর কারাদণ্ডের আদেশ দেন। জুলাই বিপ্লবের পর দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া 2 আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে কলকাতা পুলিশ। এ ঘটনা কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ভারতের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার গঠনের পর অবৈধ অনুপ্রবেশের দায়ে এ গ্রেফতারের ঘটনা ঘটল। কলকাতার একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, গত 20 মে কলকাতার মার্কুই স্ট্রিটে কথিত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। এ সময় আহাদ বাপ্পি ও রোহানুল ইসলাম নামে দুজনকে গ্রেফতার করে। আহাদ বাপ্পি বংশান থানা যুবলীগের সাধারণ সম্পাদক এবং রোহানুল ইসলাম সাভার থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। আওয়ামী লীগের এই 2 নেতা গ্রেফতারের পর কলকাতায় অবস্থানরত একাধিক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা তাদের ছাড়ানোর জন্য নানাভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়। পার্ক স্ট্রিট থানা পুলিশ গ্রেফতার হওয়া 2 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডে বা পুলিশ কাস্টডিতে নিয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। এদিকে আওয়ামী লীগের এই 2 নেতার গ্রেফতার খবরে কলকাতায় অবস্থানরত অন্যান্য আওয়ামী লীগের নেতারা রীতিমতো বিস্মিত ও আতঙ্কিত। তাদের ধারণা ছিল পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর তারা আগের তুলনায় আরও স্বাচ্ছন্দ্যে থাকবেন, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্ধানে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। বাংলাদেশে জুলাই বিপ্লবের পর কলকাতায় আশ্রয় নেওয়া শত শত আওয়ামী লীগ নেতার ভাগ্যে এখন কী ঘটবে তা স্পষ্ট নয়। পশ্চিমবঙ্গ নতুন সরকারের পক্ষ থেকে তাদের ব্যাপারে স্পষ্টভাবে কিছুই বলা হয়নি। এই অনিশ্চয়তার মধ্যে আওয়ামী লীগের 2 নেতার গ্রেফতার বিশেষ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পর শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জুলাই বিপ্লবে গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে গতকাল রোববার মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহজনক আটকদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, এসব সেন্টারে সন্দেহজনকদের আটক করে ৩০ দিন পর্যন্ত রাখা যাবে। শুধু সন্দেহজনক নন, এর আগে যারা আটক হয়েছেন তাদেরও এ হোল্ডিং সেন্টারে রাখা হবে। দেশের বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওপর সরকারের অযাচিত হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি সরকার একের পর এক হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে দেশের ব্যাংক ব্যবস্থা তথা আর্থিক খাতকে ঝুঁকির মধ্যে নিক্ষেপ করছে। তিনি বলেন, রবিবার ২৪ মে ইসলামী ব্যাংকের এমডিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। জনগণের আস্থায় যাতে ফাটল ধরে সে লক্ষ্যে চেয়ারম্যানকেও পদচ্যুত করা হয়েছে। এহেন পরিস্থিতিতে ব্যাংকের কোটি কোটি গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। মিয়া গোলাম পরোয়ার বলেন, আমরা আরও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ইসলামী ব্যাংকে যাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর। তার মতো একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া খাল কেটে কুমির আনারই শামিল। তিনি আরও বলেন, ব্যাংকিং খাতের ২.৫ লক্ষ কোটি টাকা লুণ্ঠনকারীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রেখে লুণ্ঠনের পথ প্রশস্ত করার জন্যই ২৪-এর গণ অভ্যুত্থানের পরে পদচ্যুত বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার ও বাংলাদেশ ব্যাংকের এহেন পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তার অপসারণ দাবি করছি। জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অযোগ্য ও দলদাস গভর্নরকে অপসারণ, লুণ্ঠিত অর্থ ফেরত আনা এবং কোনো একজন যোগ্য ও সৎ লোককে চেয়ারম্যান করে যোগ্য, মেধাবী, সৎ ও ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন লোকদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের বোর্ডকে পুনর্গঠিত করতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে।